দর্শক, ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। খুলনার বয়রা রায়েরমহল এলাকাটি মহানগরী ও 5টি থানার সীমানা এলাকায় অবস্থিত। ফলে এক এলাকায় অপরাধ করে অন্য এলাকায় গিয়ে আশ্রয় নেয় ভয়ঙ্কর অপরাধীরা। দিনে দিনে কত অপরাধ জমা হলো এই আবাসিক এলাকা ঘিরে। রূপসা সেতু তৈরি হওয়ার পর হঠাৎ করেই দৃশ্যপটে পরিবর্তন আসে এই এলাকার। বেড়ে যায় জমির দাম, কমে যায় মানুষের জীবনের মূল্য। জমি জমার দখল নিতে এক একটি পরিবারে সিরিয়াল কিলিং করে অপরাধী চক্র। এমনকি পরিবারের যে সদস্যটি সর্বশেষ বেঁচে আছে সেও নাকি এখন কিলিংয়ের টার্গেট। কেমন করে এতটা বেপরোয়া অপরাধী চক্র? পদ্মা সেতু হয়ে সড়কপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব 195 কিলোমিটার। ক্রাইম ওয়াচ টিমের যাত্রা খুলনায়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 26শে জানুয়ারি 2023 সালে আমরা পৌঁছাই খুলনায়। কোনো একটি হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় ওই এলাকা ছাপিয়ে দেশ জুড়ে। কিন্তু খুলনার রায়েরমহল এলাকায় একই পরিবারে একটি নয়, দুটি নয়, একে একে 7টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাতে আলোচনা হওয়া তো দূরে থাক, পরিবারের সদস্যরা ধারাবাহিক কেন খুনের শিকার হয় সেটিও যেন অপরাধ বেঁচে থাকা সদস্যদের। তেমনই একটি পরিবারের সাথে কথা বলতে ক্রাইম ওয়াচ টিম খুলনায়। এই পরিবারটিকে রায়েরমহল এলাকাবাসীর কেউ চেনেন শেখ জাহাঙ্গীরের পরিবার হিসেবে, আবার কারো কাছে পরিচিত শেখ হাতেম আলীর পরিবার হিসেবে। এই পরিবারের সদস্যরা জানান, মুক্তিযুদ্ধের সময় শেখ রোস্তম আলীকে কুপিয়ে হত্যা করে শত্রুপক্ষ। তার 2 বছর পর 1973 সালে গুলি করে হত্যা করা হয় শেখ ইসমাইলকে। ওই 2 ভাইকে হত্যার পর 1985 সালে হত্যাকাণ্ডের শিকার হন শেখ হাতেম আলীর ছেলে শেখ জাহাঙ্গীর। ভাইয়ের হত্যার বিচার চেয়ে মামলা করেন শেখ জাহাঙ্গীরের ভাই শেখ হুমায়ুন। বছর না ঘুরতেই হুমায়ুনকে হত্যা করে সন্ত্রাসীরা। সেটি 1987 সালের ঘটনা। শেখ হুমায়ুন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মামলা করেন তার আরেক ভাই শেখ শাহজাহান। খুনের তালিকায় যোগ হয় তার নামও। 1998 সালে খুন হন শেখ শাহজাহান। 4 বছরে 3 সন্তানের লাশ কাঁধে নিতে হয়েছে শেখ হাতেম আলীকে। সন্তানদের হত্যার বিচার চেয়ে যখন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, তখন 1999 সালে হাতেম আলীকেও খুন করে সন্ত্রাসীরা। 3 ভাই ও বাবার হত্যার বিচারে সোচ্চার ছিলেন শেখ বাবর আলী। 2001 সালে তাকেও হত্যা করে প্রতিপক্ষ। থানায় গেছি, পুলিশ প্রশাসনের কাছে গেছি, সবাই বলছে যে আপনারা আর মামলা করেন না, বাদী আর হইেন না। কারণ আপনারা যদি মামলা করেন, বাদী হন, তাহলে তো এক এক করে এভাবে বিচার তো পাচ্ছেন না। আপনারা এইভাবে পরিবারটা ধ্বংস হয়ে গেছেন, আর আপনারা কত মামলা করবেন? এরপরে আর আমরা কোনো মামলা করিনি। প্রত্যেকটা বছর বছর আমরা কাটছি। একটা শোক সর আগে আগে আমাদের আরেকটা শোক তৈরি হয়ে গেছে। এই যে স্মৃতিগুলো, এই যে কষ্টগুলো, এ সহ্য করার মতন না। আমাদের দুঃখ, শোক পাশে হইতে না হইতে আরেকটা শোক আইসে পড়ে। 2 চাচা, 4 ভাই ও বাবাকে হত্যার পর প্রতিবাদী হয়ে উঠতে পারেন শেখ আলমগীর, এমন শঙ্কায় তাকেও মিথ্যা মামলায় জড়িয়ে দেয় শত্রুরা। ঘর ছেড়ে পালিয়ে বাঁচেন তিনি। আমি নাকি চট্টগ্রাম শহরে 8টা মানুষকে ব্রাশ ফায়ার করে মেলেছি, কিন্তু আসলে সত্যি কথা কি জানেন, আমি তখন হাফ প্যান্ট পরে ঘরে বসে পড়ছিলাম। এই পরিবারটি যখন পুরুষ শূন্য, তখন পরিবারে বাড়তে থাকে বিধবা নারীর সংখ্যা। তারাও চেষ্টা করেন হত্যাকারীদের বিচারের
মুখোমুখি দাঁড় করাতে। আমাদের পরে হুমকিও আইছিল যে আমরা যদি এই মামলার কোনো তদবির করি তাহলে হয়তো আমি মার্ডার হব, নইলে ওই ছেলে মার্ডার হবে। এক একটি হত্যার নির্মমতা ছাপিয়ে যায় আরেকটি হত্যাকাণ্ডের বর্বরতাকে। স্বজনদের লাশ যখন বাড়িতে আসতো, সেই সব করুণ দৃশ্য দেখে বড় হয় এই পরিবারের সন্তানেরা। বাবরে যখন গুলি করে মারছে তখন শাওন স্টিল বাবরের সাথে, এই মাথায় এই বড় বাজার যাইতে, এই অনেকে দেখছিল, আমাদের কাছে বলতেছিল। রায়ের মহলের মোল্লাপাড়ার শেখ আমির আলী বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন 23শে নভেম্বর 2021 তারিখে। কিন্তু রাত গড়িয়ে দিনের আলো ফুটলেও আমির ঘরে ফেরেননি। তাই স্বামীর খোঁজে থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী। হুমকি দিত, মাঝে সাঝে রাস্তায় নিয়ে মারতো, দাবড়ি দুবড়ি দিত, তাড়াতাড়ি গালি গালা চকাইতো, বাসায় করতো। ওর কতই মজ্জেন মজ্জেন আর আব্বা ওই ক্লাবের মধ্যে বুঝছেন, তাই দিয়ে আমি বলছি আমাকে কি কথা করছে, ওই তাই দিয়ে আমি চলে এসে আমার কাজে। পরের দিন জানতে পারেন পাশের থানায় একজনের মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। উঠে গেটায় টানায় ছেলে অনি যাইয়ে তারপরে শোনে কি যেন মাটি দিতে নিয়ে গেছে গোয়ালকালি। তা যাই দেয় যেন ওই কবরের সামনে এসে গোসল টোসল করানো না। বছর দশক আগে নিজ ঘরে হত্যাকাণ্ডের শিকার হন একই এলাকার হাশেম শেখের স্ত্রী আলেয়া বেগম। সেই হত্যাকাণ্ডের ঘটনা নিজের চোখে দেখেন আলেয়ার মেয়ে রেশমা বেগম। ঘরে এসে কুপাই মাইরে থিয়ে চলে গেছিল কে? ওই মোল্লা মজেম। তারপরে তো তো নিজে হাতে নাতে ধরা খালো, সাক্ষ্য প্রমাণে সব কিছু পালো। কিন্তু তারপরে আমার ভাই প্রায় 15-16 বছর বয়স হয়েছিল, বড় ভাইটা জসিম তার নাম, একের পর এক মামলা দিত, বিভিন্ন জায়গা দিয়ে ওরে হ্যারাস করতো। রায়ের মহল নিরাপদ নয় বলে পাশের বাগেরহাট জেলার ফকিরহাট এলাকায় শ্বশুর বাড়িতে থাকতেন জাহিদ মীর। সেখানে শ্বশুর এবং শ্যালকের সামনে তাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এই টাকা দিয়ে আমার এই জামাইকে আর কি হত্যা করা, হুমকি দিচ্ছে, মারিয়ে ফেলাবে, কেস উঠা আইনে টাকা অফার দিচ্ছে। রায়ের মহলের আল মামুনকে মদের সাথে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগে আদালতে মামলা করেছেন তার বড় ভাই। মামুনের বাবা ও ভাতিজার দাবি, ব্যবসায়িক দ্বন্দ্বে জীবন গেছে মামুনের। তারা একসাথে ড্রিঙ্ক করেছে, ড্রিঙ্ক করে তার পরিমাণে মনে হয় বেশি খাইছে, ওরা ইচ্ছাকৃত এই কাজটা করেছে। আমার চাচাটা মারা গেল, কেউ অসুস্থ হলো না, একই মদ সবাই খাইছে। এই এলাকার দলিল লেখক জাকির খান খুন হন 2012 সালে। পরিবার সদস্যরা জানান, দলিল লেখালেখির পাশাপাশি জমির ব্যবসাও করতেন তিনি। আব্বা মার্ডার হওয়ার পরে অনেক কিসকামারি দিয়ে, মিথ্যা কিসকামারি দিয়ে হয়রানি করেছে আমাদের। রায়ের মহল এলাকায় মুক্তিযোদ্ধা মোল্লা শাহাদাত হোসেনকে 2017 সালের জুন মাসে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এই রায়মহল অঞ্চলে আমরা দেখেছি একের পর এক খুন হচ্ছে। মামলা ভ্যাকেট হওয়ার পরে আমরা দেখলাম এই মামলার মূল সন্দেহভাজন আসামি বাহাউদ্দিন আসামি আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। দর্শক, এক একটি হত্যাকাণ্ডের ঘটনায় বিচার পাওয়া তো দূরে থাক, উল্টো এইসব ঘটনায় যারা বাদী ও সাক্ষী তাদেরকেও পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছে অপরাধী চক্র। ফলে বিচার প্রার্থীদের উপর এর দায় এসে পড়ছে। এমন এক একটি রোমহর্ষক ঘটনা কিভাবে ঘটছে তুলে ধরছি সেই সব নির্মমতার গল্প। তবে নিতে হচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর। ততক্ষণ ক্রাইম ওয়াচের সঙ্গেই থাকুন। দর্শক, খুলনার ক্রাইম জোন থেকে ক্রাইম ওয়াচে আরও একবার স্বাগত আপনাদের। খুনের শিকার পরিবারের দাবি, খুলনার এই বয়রা রায়মহল এলাকায়
জমির দাম বাড়ার সাথে সাথে কমে গেছে মানুষের জীবনের মূল্য। জমি বেচা কেনায় পথের কাটা সরাতে ভাড়াটিয়া খুনি লেলিয়ে দিচ্ছে কথিত ব্যবসায়ীরা। সিনেমার গল্প কিভাবে খুলনার এ এলাকায় বাস্তবে ধরা দিল? খুলনায় রূপসা নদীর উপর তৈরি করা সেতুর প্রাতিষ্ঠানিক নাম খান জাহান আলী সেতু। স্থানীয়ভাবে এই সেতুকে রূপসা সেতু বলা হয়। 2005 সালে এই সেতু উদ্বোধনের পর পাল্টে যায় এলাকার দৃশ্যপট। এই সেতু পার হয়ে যশোর মহাসড়ক চলে গেছে বয়রা রায়ের মহলের বুক চিরে। তৈরি হয়েছে প্রশস্ত সড়ক। এই মহাসড়কের আশপাশে গড়ে উঠেছে আবাসিক এলাকা। সেই আবাসিক এলাকায় বহু বাহারি সাইনবোর্ড। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদরা বলছেন, বয়রা রায়ের মহল এলাকায় যত মানুষ ততজন জমি ব্যবসায়ী। বয়রার থেকে শুরু করে একদম রায়ের মহল একদম কোয়ে বাজার পর্যন্ত যাবেন। এখানে যদি 500 দোকান থাকে তা 450 দোকান হচ্ছে দেখবেন প্রপার্টিজের নামে সাইনবোর্ড লাগানো। আপনি খেয়াল করে দেখবেন সবাই এখন এই পেশার সাথে জড়িত হয়ে গেছে। স্বার্থের জন্য মানে মানুষের জীবন নিতেও এদেরকে মনে হয় দ্বিধাবোধ করে না, বুঝছেন? এই যে একটা মানে বিশৃঙ্খল পরিবেশ চলতেছে জায়গা, এ সবাই জানে। হঠাৎ করে জমি জমার দাম বেড়ে যাওয়ায় ফসলি জমি, সাধারণ মানুষের আবাসস্থল, পুকুর, জলাশয়, খাল, বিল, ডোবা, এমনকি যেখানে নদীর প্রবাহ নেই সেখানে মাঝখানে দখলের সাইনবোর্ডের পাশাপাশি পিলারও বসিয়ে দিয়েছে ভূমিদস্যুরা। কোথাও কোথাও পানি উন্নয়ন বোর্ডের সাইনবোর্ড রয়েছে। সেই খালও দখলে। সরকারি খাল দখল করে তৈরি করা হয়েছে কোনো কোনো ডেভেলপার কোম্পানির বাহারি কার্যালয়। যদি জমি কারোর সাথে সাংঘর্ষিক অবস্থা হয় তা পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার সাথে হবে। যদি তো আমার নামে রেকর্ড আমার সাথে হবে, তো আমি পাবো জমি, তাহলে আমি থাকবো, আর নাহলে পানি উন্নয়ন বোর্ড থাকবে। জমির ব্যবসার সম্প্রসারণ করতে চায় স্থানীয় ব্যবসায়ীরা। কম দামে জমি কেনা, দখল করা কিংবা কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাকে শায়েস্তা করতে খুনের পথ বেছে নেয় ভূমিদস্যুরা। এমন নারকীয়তা চলে আসছে যুগ যুগ ধরে। রায়ের মহলের শেখ হাতেম আলীর পরিবার ধারাবাহিক 7 খুনের শিকার হয়েছে জমি জমার বিরুদ্ধে। এমনকি যারা বেঁচে আছেন তারাও এখন অসাধু ভূমি ব্যবসায়ীদের টার্গেট। এদের কাছে আমাদের অনেক জমি আছে, তা আমরা জানতে পারিছি যে এদের সম্পত্তিতে এই মার্ডারগুলো হয়েছে। যারা টার্গেট কিলিং করে ও ভাড়াটিয়া সন্ত্রাসী পোষে তাদের নাম মুখে নিতেও ভয় এই পরিবারের। এই নিয়ে যদি আমরা আবার নাড়াচড়া করতে যাই তাহলে হয়তো দেখা যাচ্ছে কালকে সাংবাদিকতা তো আপনার প্রতিবাদে আবার লিখতে হবে যে বয়রার আরও একটা মার্ডার। সেই মার্ডারটা তো আমরাই হতে পারি। যেজন্য আসলে ওইভাবে নাম আমরা আর কি বলবো আপনাদের সামনে। মিন্টুরাই তো প্রভাবশালী, কারণ ওর যে ভাই আছে পলাশ, সে তো নিজে হাতেই জাহাঙ্গীরের কোপাইছিল। কিছু কিছু নাম বলতে পারি, কিছু কিছু মানুষ আমি জানি। তাদের নাম শান্টু, মিন্টু, পলাশ, এরাই আসামি ছিল। শাহিদ, তারপরে কবির, জনি, রনি, শেখ বাড়ি, ওই যে মনু শেখ, তার ছেলেরা এরা জড়িত এর সাথে। ওপেন গুলি করছে ফার্স্ট টাইম যখন নিউ মার্কেটে বাইরে গুলি করছে, তখন গ্রেনেড বাবু নিজে গুলি করছে। 7 খুনের ঘটনায় অভিযুক্তদের একজন সাইফুল আলম পলাশ খালাসির পরিবারের সদস্যদের মুখেই শোনা যাক কতটা ভয়ঙ্কর এই পলাশ। সম্পর্কে চাচন সাইফুল আলম পলাশ, উনি একজন সন্ত্রাসী টাইপের মানুষ। জমি দখল করা এবং এই জমি থেকে টাকা পয়সা তারা পায় এবং একজনের পক্ষ নিলে তাদেরকে টাকা পয়সা দেয়, একজনের জমি দখল করে দিতে হয়। এইভাবে এই কারণগুলাই হচ্ছে আমার চাচা এর সাথে জড়িত। জমি থাকলে দিতে হবে, না হলে জীবন যাবে, এমনটি যেন অলিখিত নিয়ম হয়ে গেছে বয়রা রায়ের মহল এলাকায়। শেখ আমির আলী, আলেয়া বেগম, জাহিদ মীর, আল মামুন ও জাকির খানের পরিবার সদস্যদের দাবি ভূমিদস্যুরা মেরেছে
তাদের স্বজনদের। বিভিন্ন জায়গায় আমার চাচারে ফেস করায় জমি দখল মকল করায় নিয়ে বিভিন্ন জায়গায় করে তারা সে জমিগুলো এই দখল করে দিত, আর জমিগুলো টুকটাক করে বেচা কিনা করতো, তার অ্যাকাউন্টে 10টা টাকা নেই, আর সে মরার ঘরে ক্লিয়ার সব। মারিছে উড়াই ওই মহাজনরা কেন? জমি জাতি নিয়ে, টাকা পয়সা নিয়ে, দলিল পত্র নিয়ে। জাহিদ মার্ডার হয়েছে, আমির ভাই মার্ডার হয়েছে, শাহাদত মার্ডার হয়েছে, আর হিন্দু এক মহিলার তারেও শুনছি মাইরে ঘেরে ঝুলাইতেছিল, দড়ি ঘেরে ওই মহসিন মোল্লা। জমি দখল করতে গিয়ে একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত রায়ের মহলের বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোল্লা মোয়াজ্জেম আলী, তানিশা আবাসিক প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শেখ শফিকুল ইসলাম বাহুদ্দিনের দাবি সব অভিযোগ মিথ্যা। আমি কোনো মামলায় এজাহারভুক্ত আসামি না। সিবিআইতে তদন্ত করার কালীন এসে আমার আবার ধরিছে। যখন আমার ধরে তখন ধরার পরে বলে যে রাজনৈতিকভাবে নেতাদের চাপে তোমারে ধরতে এসে, এইভাবে এই হত্যাকাণ্ডগুলো মানুষ নিরীহ মানুষকে জড়াচ্ছে, আর যারা প্রকৃত খুনি তারা অন্তরালে থাকতেছে। তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আমির আলীর সাথে আমার কোনো বিরোধ নাই, কোনো কিছু নাই। আমি তাদের বিরুদ্ধে কোনোই মামলা দিইনি, এদের বিরুদ্ধে দিইনি, এদের বিরুদ্ধে আমার কোনো শত্রুতা নাই। এত ভয় কেন এলাকাবাসী? না, এলাকাবাসী না, ওই আমার যারা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে তারা কখনো আমার পক্ষে কথা বলবে না। 10 বছরের ব্যবধানে জমির ব্যবসার নামে বিশাল আবাসিক এলাকা গড়ে তুলেছেন এক একজন। নিজেরাই স্বীকার করলেন জমির ব্যবসায় লাভ বেশি, তাই বদনামও তাড়া করে। বিজনেসকে ঘিরে তো খুনের তথ্য আমরা পাচ্ছি। এটা পাইতে পারেন, এটা আমাদের নলেজে নেই। আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে। অভিযোগ তো একজন মানুষের ভিতর করবে, কিন্তু এটা তো সত্য মিথ্যা যাচাই বাছাই প্রমাণ এটা তো হবে। আমরা ব্র্যান্ডিং করে এরকম বিস্তার হয়েছে, ওই মনে করেন যে ওই আমাদের প্রতিষ্ঠানের থেকে আমাদের ব্র্যান্ডিংটা বেশি হয়ে গেছে, যার জন্য আমাদের প্রবলেমটা বেশি হচ্ছে। ভূমিদস্যুরা এতটাই বেপরোয়া যে তাদের বিরুদ্ধে কেউ মামলা করলে, সেই মামলায় কেউ সাক্ষী হলে তিনিও হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এমনকি কোনো মামলায় কেউ আসামি হলে তাকেও হত্যা করা হচ্ছে, যাতে বাদী ন্যায় বিচারের পরিবর্তে হয়রানির মুখে পড়েন। এই যেমন মুক্তিযোদ্ধা মোল্লা শাহাদাত হোসেন হত্যা মামলার আসামি রাজা শেখকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মামলার বাদী নিহত শাহাদাতের ছেলে আল মামুন সুমন ফকিরহাটে নিহত জাহিদ মীর হত্যা মামলার আসামি হয়ে কারাগারে। আবার জাহিদ মীর ছিলেন শাহাদাত হত্যা মামলার আসামি। আসামিরা অর্থ ও প্রভাব খাটিয়ে হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর কাউকে কাউকে তাদের পক্ষে নেয়। যেমন ভাইকে বিষাক্ত মদ খাইয়ে হত্যা করা হয়েছে বলে আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন আল মামুনের বড় ভাই। অন্যদিকে মামুনকে তার ভাইয়েরা হত্যা করেছে বলে দাবি মামুনের স্ত্রীর। পরিকল্পিতভাবে সম্পূর্ণই আমার ভাসুরেরা মারছে, আর তার জন্য আমার হাজবেন্ড মরে যাওয়ার আগে তারে মারার জন্য অনেকভাবে চেষ্টা করছে। মরে যাওয়ার আগে আমার হাজবেন্ড অভিযোগ করে গেছে। শেখ আমির আলীকে হত্যা করা হয়েছে অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী। তবে শেখ আমির আলীর ভাই শেখ হিসামুদ্দিন থানায় সাধারণ ডায়েরি করে দাবি করেন তার ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে আসামিরা জড়িত নয়। ওই মাজেন আসল আলে ওইটি 1 নম্বর আসামি, আর তারা উল্টে কেস দিল। আমার ননদরা ওইটি বাদী বানায় কেস দিছে যে না তারা খুনি। আমার চাচা মারা যাওয়ার পরের দিনই যে একটা অপমৃত্যু মামলা দায়ের করে, তা তোমার স্বামী মারা গেছে, তা তুমি সঠিকটা না জানে ফাট করে তোমার থানায় যে অপমৃত্যু মামলাটা তুমি দায়ের করলে কেন? কারে বাঁচানোর জন্য করেছো অপমৃত্যু মামলাটা? ভাবছেন ধারাবাহিক এসব অপরাধের কিছুই জানে না প্রশাসন? মামলা হয়, তদন্তও হয়, ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে আবেদন করে জীবন রক্ষার, কিন্তু তারপরও কিভাবে দাপিয়ে বেড়াচ্ছে অপরাধী চক্র। নিতে হচ্ছে আরও একটি বিরতি, ফিরছি অপরাধী চক্রের আসল গল্প নিয়ে। ততক্ষণ ক্রাইম ওয়াচের সঙ্গেই থাকুন।
দর্শক, ক্রাইম ওয়াচে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। খুলনার অপরাধ জগতের শিরোমণি এরশাদ শিকদারের অপরাধ জগতের সূতিকাঘাট ছিল এই ঘাট এলাকা। এরশাদ শিকদার যুগ শেষ হয়েছে 2 দশক হলো, কিন্তু এরশাদ শিকদার না থাকলেও এই পাশের রায়ের মহল এবং বয়রা এলাকায় তার চেয়েও ভয়ঙ্কর অপরাধী চক্র গড়ে উঠেছে। সেই অপরাধী চক্র ও তাদের অপরাধ সম্পর্কে জানে স্থানীয় প্রশাসন ও রাজনীতিবিদগণ, কিন্তু তারপরও কেন বন্ধ হচ্ছে না ওই এলাকার খুনোখুনি? মুক্তিযোদ্ধা শেখ রুস্তমকে 1971 সালে হত্যা করে প্রতিপক্ষ, আর তার ভাই শেখ ইসমাইল হত্যাকাণ্ডের শিকার হন 1973 সালে। 1985 সাল থেকে তাদের আরেক ভাই শেখ হাতেম আলী ও তার 4 ছেলে জাহাঙ্গীর, হুমায়ুন, শাহজাহান ও বাবর আলীকে হত্যা করে সন্ত্রাসীরা। ধারাবাহিক হত্যার বদলা নিতে পারে শেখ শাহজাহানের ছেলে শেখ শাওন, এমন ধারণা অপরাধী চক্রের। শাওনকে হত্যার উদ্দেশ্যে তার উপর একে একে 3 বার হামলা চালানো হয়। ভাগ্যক্রমে বেঁচে যান শাওন। মিথ্যা মামলায় জড়ানোর পর কারাগারে জায়গা হয় শাওনের। কারাগারে প্রাণনাশের ঝুঁকি কম, তাই জামিনেও বের হতে ভয় তার। রাস্তায় তো বেরোতে না, চা খাইতে গেছে সেইখানে গুলি করেছে, তো চা খাইতে গেছে সেইখানে গুলি করেছে। তাহলে নিরাপত্তা কোন জায়গায়? বাইরে বেরোইলে তো বিপদ, তা থাকি ভিতরে। শাওন শাওন করতে করতে আমরা আমাদের যা চলে গেছে সব গেছে আমাদের, আর আমরা চাই না ওগুলো, আমার কোনো বিচার লাগবে না। আমাদের জীবনের একমাত্র অবলম্বন হচ্ছে শাওন। শাওন তো আমরা আর কিছু বুঝি না, ওর দিকে তাকায় আমরা পুরো ফ্যামিলিটা আমরা বাইসে আছি। শাওনের উপর হামলাকারী অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করে পুরস্কার পেয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ইদানিং ডেভেলপমেন্টের কারণে ওইসব এলাকার জমির দাম অনেক বেড়ে গেছে এবং ওইসব জমিকে কেন্দ্র করে আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলছে। সেটার বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কি হবে? সেক্ষেত্রেও আমাদের জিরো টলারেন্স। তারপরও নিরাপদ নয় শাওন এবং তার পরিবার সদস্যরা। শাওনের নিরাপত্তার দাবি জানিয়ে 2019 সালে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন তার মা। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সেই আবেদনে সুপারিশ করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। তাকে যদি বারবার যখন তাকে মারার জন্য চেষ্টা করতেছে, প্রশাসন তাকে অবশ্যই যে তাদের আমলে নেওয়া উচিত এবং তাকে কোনো মামলায় দিয়ে তাকে যেন হয়রানি না করায়, এই কথা আমি একদম পরিষ্কার। বাবা, দাদা ও চাচাদের খুনিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে শাওন, এমনটি ধারণা করে মাঠে সক্রিয় তার পূর্বপুরুষদের শত্রুরা। শাওন রে দাবড়ায় ধরে নিউ মার্কেটের সামনে তারে গুলি করেছে, এই পাশ থেকে গুলি করেছে, পিছন দিয়ে বেদ হয়ে বেরোয় গেছে। সেই শাওনও বেঁচে গেল। আবার সেদিন এই যে কিছুদিন আগে আবার বয়রা বাজারে পাবলিক কলেজের সামনে আবার তারে গুলি করলো। এমন একটা বিষয় দাঁড়াইছে, প্রশাসনের লোক নিয়ে যদি সে শাওন যদি কোথাও বসে থাকে, আদার সাইডে কোথাও মার্ডার হলে বা কোনো দুর্ঘটনা হলে সে কেস কামারিগুলো শাওনের নামে একটা চলে আসে। রিসেন্টলি যে গুলিটা হয়েছে এটাও আর কি গ্রেনেড বাবু ছিল ভাইয়ানে মারার জন্য পথ পেতে আসছে, কিন্তু গ্রেনেড বাবু, কিন্তু পুলিশ প্রশাসন গ্রেনেড বাবুরে কিছু করতেছে না, তার নামে অনেক মামলা। তাদের উদ্দেশ্য যে এরা কিছু করলে শাওনের মাধ্যম দিয়ে করবে, শাওন যেহেতু বড় হয়েছে এই জন্য। হামলা করেও যখন কাবু করতে পারেনি শাওনকে, তখন তাকে সাজানো মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। ফলে সেই মিথ্যা মামলায় কারাগারে শাওন। শাওন বাইচে গেলে ও বাপদাদার প্রতিশোধ নেবেই, তাহলে ও না থাকলে নিতে পারবে, তাহলে আমরা বাইচে গেলাম, এরাই গেলাম। এইভাবে একের পর এক শাওনের মামলা দিয়ে, আর বাঁচাবার মালিক তো আল্লাহ, আল্লাহ বাঁচাই রাখতেছে, আর ওরা চেষ্টা চালাই যাচ্ছে শাওনে মারার। আমরা কেস কামারি সব কিছু ছাড়ে দিছি, কিন্তু এরপরে শাওন কেন ভালো থাকতে পারে না? শাওন জেলখানা থাকতে শাওনের নামে মামলা হবে, শাওন খুলনার বাইরে থাকলে শাওনের নামে মামলা হবে,
শাওন যদি রাস্তায় বসে শাওনরে গুলি করবে, শাওন যদি ঘরে ঘুমায় শাওনরে পুলিশে এসে তুলে নিয়ে যাবে। ধারাবাহিক অপরাধের শিকার এই পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র যেন না হয় সেদিকে নজর রাখা হবে বলে জানান খুলনার মেয়র। আমরা এ ব্যাপারে তখন থেকেই পরিষ্কারভাবে বলছি যে এই হত্যার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় এনে এবং উপযুক্ত বিচার যাতে পায় সেই ফ্যামিলি, এইটাই আমাদের সেই সময়ের কথা, এখনও কথা এবং ভবিষ্যতে একই কথা থাকবে। এর কোনো হেরফের হবে না, সে যেই আসুক না কেন এই ঘটনার সঙ্গে। শুধু মেয়রই নয়, স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি বললেন এরশাদ শিকদার যুগ শেষ হলেও সন্ত্রাস থেমে নেই। স্বার্থের দ্বন্দ্বে বিপন্ন ভুক্তভোগীদের জীবন। নিরীহ মানুষ, এরা যে কি যন্ত্রণায় আছে, এদের বাহিনী আছে, এদের চলাফেরা দেখলি যে অপরাধীদের অপরাধী বানাতে হবে। সে তার ঠিকানা হবে জেলখানায়, তার ঠিকানা বাড়ি নাই, রাজপ্রাসাদে না। এরশাদ শিকদার এক ধরনের হত্যা করে গেছেন। সে যাদেরকে হত্যা করছে তারা গরিব মানুষ, তারা প্রতিবাদী মানুষ, তাদেরকে ধরে ধরে হত্যা করছে। কিন্তু এরা যাদেরকে হত্যা করতেছে তারা সমাজে প্রতিষ্ঠিত। তার এই যে পরপর যে খুনগুলো, এই সবই এই সমস্ত জমি জমা ধারাবাহিক সবই। পরিকল্পিত ও টার্গেট কিলিংয়ের ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস খুলনা মহানগর পুলিশ কর্মকর্তাদের। বয়রা এলাকায় আপনারা নিশ্চয়ই জানেন যে ওই এলাকা আসলে জমি জমার দাম বেড়ে যাওয়াতে সেখানে এখন অস্থিরতা কাজ করছে এবং মাদক ব্যবসাকে কেন্দ্র করেও এখানে আধিপত্য বিস্তারের একটা ব্যাপার স্যাপার আছে। এই কারণে আসলে ওই এলাকায় কিছু কিছু এই ধরনের ঘটনা ঘটছে। তা আমাদের অবজারভেশন হচ্ছে আমাদের এলাকায় যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে বা করবে, এই ধরনের চিন্তা ভাবনা করলে আমরা তাদেরকে ছাড় দিব না। দর্শক, কোনো এলাকায় যখন কোনো অপরাধ ধারাবাহিকভাবে সংগঠিত হয় তখন ভুক্তভোগীদের মনে হতাশা বাড়ে আর ওই এলাকাটি সন্ত্রাসের জনপদ হিসেবে সবার কাছে চিহ্নিত হতে থাকে। তাই খুলনার এই এলাকাটি যেন সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিতি না পেতে পারে সে বিষয়ে সবার সতর্ক থাকা উচিত। তাই আসুন সতর্ক থাকি, সতর্ক করি। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি বিএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন crimewatch@ntvbd.com এই ঠিকানায়। ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatch@ntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।